সালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে ম্যানেজমেন্ট অফ মেজর ইনজুরিজ। মেজর ইনজুরিজ বা যেটাকে আমরা বলি ট্রমা। সো আজকে থেকে আমরা ট্রমাটোলজি শুরু করতেছি। সো মেইনলি হচ্ছে আমরা যে আমাদের ট্রমার মধ্যে অনেক রকমের ট্রমা হইতে পারে। টর্সো ট্রমা অর্থাৎ থোরাক্স অ্যাবডোমেনের ট্রমা হইতে পারে, যেটা জেনারেল সার্জনরা ডিল করে। এক্সট্রিমিটি ট্রমা হইতে পারে, হেড ইনজুরি হইতে পারে। সো ট্রমা একটা বড় জিনিস, ভাস্ট একটা এরিয়া। সো ট্রমাটোলজি ইমার্জেন্সি মেডিসিনের একটা মেজর এরিয়া। সো ইমার্জেন্সিতে এরকম প্রতিদিন অনেক পেশেন্ট আসে যারা হচ্ছে মেজর ট্রমার শিকার, বা যে বা কোনো মাইনর ট্রমার শিকার হলেও তারা ইমার্জেন্সিতে আসে। সো এই ইমার্জেন্সিতে একটা ট্রমা পেশেন্টকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা কিন্তু সবাইকে জানতে হবে। মানে শুধু যারা ইমার্জেন্সি মেডিসিনে যাবে এটা কিন্তু না, একজন অ্যাজ এ ডক্টর যে কোনো যে স্পেশালিটি যাক না কেন, ইমার্জেন্সি ম্যানেজমেন্টটা সবাইকে জানতে হবে। তো এই যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করবো তো একটা ট্রমা পেশেন্টকে, এটার জন্য একটা যা সবাই যাতে ইউনিফাইড একটা প্রোটোকল ওয়াইজ যেতে পারে। তো এই জন্য একটা প্রোটোকল তৈরি করা হয়েছে যেটাকে বলা হচ্ছে অ্যাডভান্স ট্রমা অ্যান্ড লাইফ সাপোর্ট বা ATLS প্রোটোকল। সো অর্থাৎ অ্যাডভান্স ট্রমা অ্যান্ড লাইফ সাপোর্ট। তাহলে যে কোনো ট্রমা পেশেন্টের ক্ষেত্রে আমরা এই প্রোটোকল অনুযায়ী আগাবো। তাহলে এই ATLS প্রোটোকলের মধ্যে কি কি আছে? তাহলে প্রথমে আমরা যখন আমি শুনতে পাইলাম যে একটা ট্রমা পেশেন্ট আসতেছে, তো তার আগে থেকে কিন্তু শুরু হবে এই ATLS প্রোটোকলটা। তো সবার আগে নাম্বার ওয়ানে থাকবে হচ্ছে প্রিপারেশন। প্রিপারেশন অর্থাৎ ট্রমা পেশেন্ট আসতে পারে, সেই জন্য তার জন্য কি কি প্রিপারেশন লাগে, তার ইমার্জেন্সি রুমটা তার জন্য কিভাবে কিউরে তৈরি করা যায়, যে তার জন্য কি কি লাগবে, তাকে আমরা যে রিসাসিটেশন গুলো করবো, যে ম্যানুভার গুলো করবো, তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট জিনিসপত্র ইনস্ট্রুমেন্ট রেডি রাখা, এই সবগুলো থেকে শুরু হবে প্রিপারেশন। প্রিপারেশনের পর যখন পেশেন্ট চলে আসলো, তখন যদি একজনই পেশেন্ট আসে তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি মাল্টিপল পেশেন্ট আসে তখন কিন্তু ট্রায়াজের ব্যাপারটা চলে আসতেছে। তো তাইলে যদি একজন পেশেন্ট থাকে তাহলে তো সেটাকে আমরা বলতেছি সিঙ্গেল ক্যাজুয়ালিটি। সিঙ্গেল ক্যাজুয়ালিটি। যদি মাল্টিপল হয়, অনেকগুলো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতেছি মাল্টিপল ক্যাজুয়ালিটি। কিন্তু এই সিঙ্গেল ক্যাজুয়ালিটি, মাল্টিপল ক্যাজুয়ালিটি দুইটাতেই আমার হেলথ কেয়ারের যে ক্যাপাসিটি আছে, যে টু গিভ কেয়ার, সেই ক্যাপাসিটির মধ্যেই আছে। কিন্তু যদি ক্যাপাসিটিকে ওভারওয়েলম করে ফেলে, এক্সিড করে ফেলে, যে আমার হেলথ কেয়ার প্রফেশনাল বা আদার সার্ভিসের যে ক্যাপাসিটি আছে তার থেকে বেশি পার্সন ইনজুর্ড হয়ে চলে আসছে, সেটাকে তখন বলা হয় মাস ক্যাজুয়ালিটি। মাস ক্যাজুয়ালিটি। তো তাহলে যখনই সিঙ্গেল হবে তখন তোমার কোনো দরকার নেই ট্রায়াজের, তখন তাকেই আমি এই প্রোটোকল অনুযায়ী তাকে আমি চিকিৎসা দিব। কিন্তু যদি মাল্টিপল ক্যাজুয়ালিটি বা মাস ক্যাজুয়ালিটি হয়, তখন কাকে আমি আগে চিকিৎসা দিব, কারটা ইমিডিয়েট বেশি দরকার, তার জন্য আমাকে কি করতে হয়, একটা সর্টিং করতে হয়। এই যে সর্টিং, এটাকে আমরা বলতেছি ট্রায়াজ। ট্রায়াজ নিয়ে আমরা আবার আসবো একটু ডিটেলসে। তাই আগে ট্রায়াজ করলাম, এরপরে যে ইন্ডিভিজুয়াল যে পেশেন্ট গুলাকে আমরা একটা সর্টিং করে ফেলাম, যে কাকে আগে দেখতে হবে কাকে পরে দেখতে হবে। দেখার পর এইরকম ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পেশেন্ট নিয়ে আমরা বাকি স্টেপগুলো, বাকি স্টেপের মধ্যে যাচ্ছে হচ্ছে প্রথমে হচ্ছে প্রাইমারি সার্ভে। প্রাইমারি সার্ভে উইথ সাইমুলটেনিয়াস রিসাসিটেশন। সাইমুলটেনিয়াস রিসাসিটেশন অর্থাৎ তাহলে আমি একই সাথে অ্যাসেসমেন্টও করবো যে তার কি সমস্যা হয়েছে, এবং তাকে রিসাসিটেটও করতে থাকবো। এরপর নাম্বার ফোরে হচ্ছে এর সাথে কিছু এক্সট্রা জিনিস অ্যাড হবে প্রাইমারি সার্ভের সাথে, সেগুলো হচ্ছে অ্যাডজাংক্টস। অ্যাডজাংক্টস টু প্রাইমারি সার্ভে। তারপরে নাম্বার ফাইভে যাবে, প্রাইমারি সার্ভে করা শেষ। এইবার আমাদের করতে হবে যে এই পেশেন্টকে যে টোটাল যে কেয়ার, প্রাইমারি সার্ভে করলে আমি মোটামুটি বুঝতে পারবো যে তার সমস্যা কোন কোন জায়গায় এবং কতটা সিভিয়ার। এটা যখন আমি জেনে ফেললাম তখন কিন্তু আমার একটা আইডিয়া হবে যে তার যে আলটিমেট যে কেয়ার, ডেফিনেটলি যে তার ম্যানেজমেন্টটা, সেটা কি আমি এই ফ্যাসিলিটিতে করতে পারবো কিনা, আমার যে হসপিটাল, সেই হসপিটালে সেই রকম কি বলে ইনস্ট্রুমেন্ট ফ্যাসিলিটি বা সেরকম হেলথ কেয়ার পার্সোনাল ফ্যাসিলিটি আছে কিনা। যদি সেরকম না থাকে তাহলে কি করতে হবে, তাহলে তাকে প্রপার একটা সেন্টারে পাঠাইতে হবে। তাহলে প্রপার সেন্টারে পাঠাইতে হবে কিনা সেটা এখন আমাকে কনসিডার করতে হবে। তাহলে কনসিডার দ্য নিড টু ট্রান্সফার। এরপরে করতে হবে যে যদি ট্রান্সফার করে দেই তাহলে তো ট্রান্সফার করার পর ওই সেন্টারে গিয়ে বাকিটা হবে। আর যদি ট্রান্সফার না করি তাহলে এই সেন্টারেই বাকি স্টেপ গুলো হবে। এরপরে স্টেপ হচ্ছে সেকেন্ডারি সার্ভে। সেকেন্ডারি সার্ভে, তারপরে সেকেন্ডারি সার্ভেরও কিছু অ্যাডজাংক্ট থাকবে। অ্যাডজাংক্টস টু সেকেন্ডারি সার্ভে।
তারপরে আসবে হচ্ছে, এরপরে মনিটরিং করতে থাকবো আমরা, কন্টিনিউড মনিটরিং অ্যান্ড রি-ইভালুয়েশন, বারবার আমরা ইভালুয়েট করতে থাকবো, মনিটর করতে থাকবো, এবং তারপরে ফাইনালি হচ্ছে তার ডেফিনিটিভ কেয়ার। ডেফিনিটিভ কেয়ার মানে হচ্ছে আমার ডেফিনিটিভ কেয়ার রেডি করতে যতটুকু সময় লাগবে, সেকেন্ডারি সার্ভে থেকে ডেফিনিটিভ কেয়ারের মধ্যে যে গ্যাপটা, সেই সময়টাতে আমাদের কি করতে হবে, কন্টিনিউড মনিটরিং এবং রি ইভালুয়েশন এটা করতে থাকতে হবে। তাহলে এই যে 1 থেকে স্টেজ 1 থেকে স্টেজ 9 পর্যন্ত এই সবগুলো মিলে হচ্ছে এটিএলএস প্রোটোকল। তাহলে যে কোনো পেশেন্ট যখন মেজর ইনজুরি বা একটা ট্রমা পেশেন্ট নিয়ে আসবে, তখনই তার ক্ষেত্রে কিন্তু এই প্রোটোকল চালু করতে হবে। তাহলে প্রিপারেশন সম্পর্কে এখানে আসলে ডিটেলস বলার কিছু নেই। প্রিপারেশন এটা অ্যাকচুয়ালি হসপিটাল অথরিটির সাথে বসে সেই ডিপার্টমেন্টাল হেড তারা মিলে প্রিপারেশনটা করবে। অ্যাজ এন মেডিকেল অফিসার বা জুনিয়র ডক্টর আমাদের দরকার হচ্ছে ট্রায়াজ থেকে শুরু। তাহলে প্রথমে হোয়াট ইজ ট্রায়াজ? ট্রায়াজ জিনিসটা কি? ট্রায়াজ হচ্ছে এটা একটা সিস্টেম অফ মেডিকেল সর্টিং, সিস্টেম অফ মেডিকেল সর্টিং টু আইডেন্টিফাই ক্যাজুয়ালিটিস। তার মানে আমার যে ক্যাজুয়ালিটি গুলো ছিল তার ভিতর থেকে আমি স্পেসিফিক ক্যাজুয়ালিটি গুলোকে আলাদা করব ইন অ্যান অর্ডার, একটা নির্দিষ্ট সিরিয়ালে, ইন অ্যান অর্ডার অফ প্রায়োরিটি, যে কে আগে প্রায়োরিটি পাবে, ইন অর্ডার অফ প্রায়োরিটি ফর ইভাকুয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তাহলে ইভাকুয়েশনেরটা হচ্ছে ফিল্ডে হবে, ফিল্ড ট্রায়াজ, আর ম্যানেজমেন্টের জন্য হবে মেডিকেল ট্রায়াজ, এটা হসপিটালে হবে, ইভাকুয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট। তাহলে ট্রায়াজ কি? ট্রায়াজ হচ্ছে সিস্টেম অফ মেডিকেল সর্টিং টু আইডেন্টিফাই ক্যাজুয়ালিটিস ইন অ্যান অর্ডার অফ প্রায়োরিটি। মানে যে ক্যাজুয়ালিটি গুলো হয়েছে, মাল্টিপল ক্যাজুয়ালিটি হোক বা ম্যাস ক্যাজুয়ালিটি হোক, তাদেরকে একটা প্রায়োরিটি বেসিসে একটা আমি লিস্ট করব, একটা সিরিয়াল করব, এটাই হচ্ছে ট্রায়াজ। আমার প্রায়োরিটিটা কিসের ভিত্তিতে হবে? ফিল্ডে হইলে সেটা হচ্ছে ইভাকুয়েশনের কাকে আগে করব, কাকে পরে করব, আর এরপরে ইভাকুয়েশন হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে ম্যানেজমেন্ট। তো এই যে ম্যানেজমেন্টের জন্য হসপিটালে আসার পর মেডিকেল পার্সোনাল যে ট্রায়াজটা করে সেটাকে বলা হয় মেডিকেল ট্রায়াজ। তো আমাদের জানতে হবে এই মেডিকেল ট্রায়াজটাই। তো এই মেডিকেল ট্রায়াজের মধ্যে 4 কালার কোডের একটা ট্রায়াজ সিস্টেম আছে, 4টা ক্যাটাগরি আছে। তো এই 4টা ক্যাটাগরি কি? 4টা ক্যাটাগরির প্রথম এগুলো কালার কোড দিয়ে করা হয় কেন? তাদের ওই প্রত্যেক পেশেন্ট গুলাকে এই নির্দিষ্ট কালারের ব্যান্ড হাতের মধ্যে লাগানো হয়, যাতে আমরা ব্যান্ড দেখে বুঝতে পারি যে কাকে আগে দেখতে হবে, কাকে পরে। সো সবার প্রথমে আসতেছে হচ্ছে রেড। রেড মানে কি? রেড মানে হচ্ছে ইমিডিয়েট, রেড মানে হচ্ছে আর্জেন্ট, রেড মানে হচ্ছে আর্জেন্ট, এবং তার কি লাগবে? ইমিডিয়েট লাইফ সেভিং ইন্টারভেনশন লাগবে, ইমিডিয়েট লাইফ সেভিং ইন্টারভেনশনস রিকোয়ার্ড। অর্থাৎ তার হয়তো এয়ারওয়ে মেনটেন করা লাগবে, ব্রিদিং এর জন্য তাকে হয়তো এয়ারের জন্য ইনটিউবেট করা লাগবে, ব্রিদিং সার্কুলেশন এগুলো মেনটেন করা লাগবে, তাকে ফ্লুইড দেওয়া লাগবে, অর্থাৎ এবিসি, ইমিডিয়েট লাইফ সেভিং ইন্টারভেনশন, অর্থাৎ এবিসি তার মেনটেন করা লাগবে ইমিডিয়েটলি, এখনই। এটা গেল রেড। এরপরে হচ্ছে ইয়েলো। ইয়েলো, ইয়েলো যদি এখানে বোঝা যাচ্ছে না, আমি বাকিটা কালো, কালো দিয়ে, বাকিটা অন্য একটা কালার দিয়ে লিখি। আচ্ছা, এই যে এটা দিয়ে লিখি, এটা একটু বোঝা যাবে। ইয়েলো, ইয়েলোটা কি? ইয়েলো হচ্ছে ডিলেইড, মানে এটাকে আমার একটু ডিলে করলেও কোনো সমস্যা নাই। ইয়েলো হচ্ছে ডিলেইড। ডিলেডে কি কি থাকবে? এটা হচ্ছে ইমিডিয়েট লাইফ সেভিং ইন্টারভেনশন এখনই লাগবে না, ঠিক আছে? তাহলে এই সেম জিনিসই নট রিকোয়ার্ড, কিন্তু তার ম্যানেজমেন্ট লাগবে, অন্য ম্যানেজমেন্ট লাগবে, ইমিডিয়েট না এটা। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে ডিলেইড। এরপরে ইয়েলোর পরে হচ্ছে গ্রিন। গ্রিন হচ্ছে মাইনর, অর্থাৎ তার মিনিমাল অর নো মেডিকেল কেয়ার নিডেড, তার অল্প কেয়ার লাগবে অথবা কোনো কেয়ার না দিলেও চলবে, মানে সে ট্রমার শিকার হয়েছে কিন্তু আসলে অত বেশি তার লাগে নাই, মিনিমাল অর নো মেডিকেল কেয়ার। তাহলে মেডিকেল কেয়ার, নো মেডিকেল কেয়ার তার মানে কি? তার মানে তার হচ্ছে সাইকোলজিক্যাল ট্রমা হয়েছে, তার সাইকোলজিক্যাল কেয়ার লাগবে। তাহলে এটা হচ্ছে গ্রিন। আর সবার লাস্টের ক্যাটাগরি হচ্ছে ব্ল্যাক, সেটা হচ্ছে মানে পেশেন্ট মারা গেছে, ব্ল্যাক মানে হচ্ছে পেশেন্ট ডেড।
পেশেন্ট ইজ ডেড। তাহলে এই যে চারটা ক্যাটাগরি, এই চারটা ক্যাটাগরির মাধ্যমে আমরা মেডিকেল ট্রায়ালসটা করে থাকি। সবার প্রথমে হচ্ছে রেড, ইয়েলো, গ্রিন এবং ব্ল্যাক। এর মধ্যে ব্ল্যাক নিয়ে আমরা মাথা ঘামাই না, কারণ ওখানে আসলে আমাদের করার কিছু নয়। আমরা সবার আগে রেড যেগুলো আছে, রেড ফ্ল্যাগ দেওয়া যেগুলো, যে পেশেন্ট গুলো থাকবে তাদেরকে আগে ম্যানেজ করব। তাদের ক্ষেত্রে ইমিডিয়েট লাইফ সেভিং ইন্টারভেনশন গুলো করা লাগবে। সো এরপরে সিরিয়ালে আমরা কি করতে যাবো, রেড, ইয়েলো, গ্রিন, এবং প্রত্যেকের ক্ষেত্রে আমরা কি করব, এই যে পরের স্টেজ ট্রায়াল হয়ে গেল, স্টেজ 3 থেকে বাকিগুলো করবো, যে প্রাইমারি সার্ভে উইথ সাইমালটেনিয়াস রিসাসিটেশন। তাহলে এই যে প্রাইমারি সার্ভে উইথ সাইমালটেনিয়াস রিসাসিটেশন, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জানা আমাদের জন্য। প্রাইমারি সার্ভে উইথ সাইমultaneous রিসাসিটেশন। তো এই যে প্রাইমারি সার্ভেটা করব, এটার একটা কিন্তু রেশনাল আছে, যে এটা একটা নেমোনিক আছে। নেমোনিকটা হচ্ছে এ বি সি ডি ই। এই নেমোনিকটার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে যে এই সিরিয়ালটা মেনটেন করতে হয়, যে আগে আমি কোনটা করবো। আমি প্রত্যেকটা পয়েন্ট আগে আমি বলে নেই। এতে হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের মধ্যে দুইটা করে কথা থাকবে। এতে হচ্ছে এয়ারওয়ে, এয়ারওয়ে মেইনটেনেন্স, মানে এয়ারওয়ে মেনটেন করতে হবে আমাকে। এয়ারওয়ে মেইনটেনেন্স উইথ সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন। বিতে হচ্ছে ব্রিদিং অ্যান্ড ভেন্টিলেশন। সিতে হচ্ছে সার্কুলেশন উইথ হেমোরেজ কন্ট্রোল, হেমোরেজ কন্ট্রোল। ডিতে হচ্ছে ডিসএবিলিটি অর নিউরোলজিক্যাল স্ট্যাটাস। আর ইতে হচ্ছে এক্সপোজার অ্যান্ড এনভায়রনমেন্ট কন্ট্রোল, কন্ট্রোল। তাহলে এ হচ্ছে এ বি সি ডি ই, প্রাইমারি সার্ভে সাইমultaneous রিসাসিটেশনের মধ্যে এই জিনিসগুলো আসবে। তো এখন এই সিরিয়ালটা কেন করা হলো, আগে এয়ারওয়ে কেন, তারপরে ব্রিদিং, তারপরে সার্কুলেশন কেন? তো মূল কথা হচ্ছে যে এয়ার এগুলা মানে কোনটা বেশি সিভিয়ার। এয়ারওয়ে যদি কারো ব্লক থাকে, তাহলে সে কিন্তু হাইপক্সিয়ার জন্য উইদিন মিনিটস সে মারা যাবে। ব্রিদিং হইলে তার থেকে একটু পরে, সার্কুলেশন হইলে 10 থেকে 20 মিনিট সময় পাওয়া যাবে। সো এই সিরিয়ালে যে এয়ার এটা এতে এয়ার হইতে সমস্যা হলে আগে তাড়াতাড়ি মারা যাবে, ব্রিদিং এর সমস্যা হলে আরেকটু পরে, সার্কুলেশন হলে আরেকটু পরে। এই জন্য এয়ার ওয়েটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে, তারপরে সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ব্রিদিং। সো এইভাবে কিন্তু আমাদের আসতে হবে। সো সবার প্রথমে হচ্ছে এয়ারওয়ে মেইনটেনেন্স উইথ সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন। এবং এই যে এ বি সি ডি, এটা যেটা করতে হবে, যে এটার একটা 10 সেকেন্ড অ্যাসেসমেন্ট আছে, যে ইমিডিয়েটলি আমার কিছু করা লাগবে এখানে ওটা জানার জন্য। 10 সেকেন্ডে একটা অ্যাসেসমেন্ট করা হয়, 10 সেকেন্ডস অ্যাসেসমেন্ট। এখানে জাস্ট পেশেন্টের সাথে, পেশেন্ট যখন আসলো পেশেন্টের সাথে কথা বলতে হয়। প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমাদের নিজেদেরকে, যে গ্রিটিংস দিয়ে, যে আমি অমুক, যে আসসালামু আলাইকুম, আমি তো অমুক, ডাক্তার অমুক। এরপরে তাকে জিজ্ঞাসা করতে হবে যে আপনার নাম কি। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে আইডেন্টিফাই ইয়োর সেলফ। আইডেন্টিফাই করলাম। সেকেন্ড পয়েন্টে হচ্ছে আস্ক নেম, নাম জিজ্ঞেস করলাম। সে যদি নাম বলতে পারে, তার মানে সে কথা বলতে পারতেছে। নাম্বার ওয়ান মানে তার হচ্ছে এয়ার এবং ব্রিদিং ঠিক আছে। এয়ার এবং ব্রিদিং ঠিক না থাকলে সে কথা বলতে পারতো না। সে নিজের নাম যদি ঠিক বলতে পারে, তার মানে হচ্ছে তার নিউরোলজিক্যাল স্ট্যাটাস, ডিসএবিলিটি নিউরোলজিক্যাল স্ট্যাটাস ঠিক আছে। এর তারপরে হচ্ছে আস্ক হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড। তাহলে একই সাথে কিন্তু আমার হিস্ট্রিও নেওয়া হচ্ছে, এবং আমি তার এই এ বি সি ডি দেখে ফেলতে পারলাম। এক্সপোজার এনভায়রনমেন্ট কোনো হয় নাই, যেহেতু সে নিজের মানে কথা বলতে পারছে, অর্থাৎ তার এবিসি ঠিক আছে, মোটামুটি এখন পর্যন্ত মেনটেন হয়েছে। যেহেতু সে সঠিক কথাগুলো বলতে পারছে, তার মানে তার ডিসএবিলিটি ঠিক আছে, মানে নিউরোলজিক্যাল স্ট্যাটাসটা ঠিক আছে। এটা হচ্ছে 10 সেকেন্ড অ্যাসেসমেন্ট। এরপরে আমার ডিটেল অ্যাসেসমেন্ট অবশ্যই যেতে হবে। সো প্রথমে এয়ারওয়ের মধ্যে যদি আসি, এয়ারওয়ে এন্ড সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন। এখানে প্রথমেই চিন্তা করতে হবে, যে কোনো ট্রমা পেশেন্ট আমাকে আগে ধরে নিতে হবে যে তার সার্ভাইকাল স্পাইনে ইনজুরি আছে। কেন ধরে নিতে হবে, কারণ ক্লিনিক্যালি আমি কোনোভাবেই সার্ভাইকাল স্পাইনে ইনজুরি যে নাই, এটা আমি কখনোই এক্সক্লুড করতে পারবো না। ঠিক আছে, এবং ওইটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এমআরআই করতে হবে, বা পরবর্তীতে ডিলে করতে হবে, সেকেন্ডারি সার্ভে, ডিটেলড এক্সামিনেশন, এগুলো করার জন্য আমাকে ডিলে করতে হবে। সো ইনিশিয়ালি প্রাইমারি সার্ভের সময় আমি ধরেই নিব যে তার সার্ভাইকাল স্পাইনে ইনজুরি আছে, এবং ফার্দার ইনজুরি যাতে না হয় এই জন্য তাকে আমি কি করবো, সার্ভাইকাল কলার পরাবো, সার্ভাইকাল কলার।
সার্ভাইকাল কলার পরাইতে হবে। এরপরে আমাকে কি করতে হবে, এয়ারওয়েটা ইন্সপেক্ট করতে হবে, ইন্সপেক্ট এয়ারওয়ে। এই যে আমি কলার পরাই ফেললাম, এরপর আমি এয়ারওয়ের জন্য যত নাড়াচাড়াই করি না কিন্তু এই ইন্সপেক্ট করার জন্য, এটা কিন্তু সার্ভাইকাল স্পাইন ফার্দার ইনজুরি আর হবে না। এয়ারওয়ে ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করার পর কি করতে হবে আমাকে, যদি সেখানে কোনো সিক্রেশন থাকে বা যদি কোনো ব্লাড জমে থাকে তাহলে সেক্ষেত্রে আমার সাকশন দিতে হবে, সাকশন দিয়ে সেগুলো আমি রিমুভ করলাম। এরপরে আমাকে একটা ম্যানুভার করতে হবে, সেটা হচ্ছে চিন লিফট জ থ্রাস্ট। আগে হেড টিল্টও করা হয়তো, কিন্তু হেড টিল্ট করলে সার্ভাইকাল স্পাইনে ইনজুরি হয়, এই জন্য এখন হেড টিল্ট করা যাবে না। চিন লিফট জ থ্রাস্ট, চিন লিফট জ থ্রাস্ট করলে এয়ারওয়েটা একটা সিঙ্গেল লাইনে চলে আসে, ফলে তার ব্রিথ করতে সুবিধা হয়, এয়ারওয়েটা ওপেন হয়ে যায়। এই সব কিছু করার পরেও যদি তার এয়ারওয়ে ওপেন না হয়, সেক্ষেত্রে একটা এয়ারওয়ে এস্টাবলিশ করতে হবে, এস্টাবলিশ অ্যান এয়ারওয়ে, অর্থাৎ আমাদের একটা এয়ারওয়ে বানাই দিতে হবে। এখন সেক্ষেত্রে কি কি অপশন আছে, সেক্ষেত্রে অনেক রকমের অপশন আছে। নাম্বার ওয়ান হচ্ছে ওরোফ্যারিঞ্জিয়াল অর ন্যাজোফ্যারিঞ্জিয়াল কিছু এয়ারওয়ে ডিভাইস পাওয়া যায়, ওরোফ্যারিঞ্জিয়াল অর ন্যাজোফ্যারিঞ্জিয়াল ডিভাইস, এই ডিভাইস লাগাই আমি তাকে অক্সিজেন দিতে থাকলাম, ওরোফ্যারিঞ্জিয়াল ন্যাজোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে। তারপরে পাওয়া যায় যেটা সুপ্রাগ্লটিক, সুপ্রাগ্লটিক এয়ারওয়ে পাওয়া যায়, এটা দিয়ে যদি কাজ হয়ে যায় তো হয়ে গেল। এতেও যদি না হয় তো সেক্ষেত্রে কি করা লাগবে, এন্ডোট্রাকিয়াল টিউব দেওয়া লাগবে, অর্থাৎ ট্রাকিয়ার মধ্যে ডিরেক্টলি টিউব দিতে হবে, সেটাকে বলতেছে আমরা ইনটিউবেশন, ইনটিউবেট আমরা করব। তারপরে এটাতে যদি না হয় বা এটা যদি করা না যায়, সেক্ষেত্রে সার্জিক্যাল এয়ারে অর্থাৎ ট্রাকিওস্টোমি বা ক্রিকোথাইরয়েডোটমি এগুলো করতে হবে, সার্জিক্যাল এয়ারওয়ে। তাহলে এই সবগুলো হচ্ছে আমরা এয়ারওয়ে মেইনটেনেন্স এন্ড সার্ভাইকাল স্পাইন প্রোটেকশন। যখন আমার এয়ারওয়ে মেইনটেইন হয়ে গেল, এরপর আমার দেখতে হবে যে সে তার ব্রিদিং ঠিক মতো হচ্ছে কিনা। ব্রিদিং ঠিক মতো হলে কি হবে, তার অক্সিজেনেশনটা প্রপারলি মেইনটেইন হবে। তাহলে ব্রিদিং এর মধ্যে আমার দুইটা জিনিস দেখতে হবে, যে সে ঠিক মতো ব্রিথ করতে পারতেছে কিনা এবং ব্রিথ করার পরে সেটা অ্যাকচুয়ালি তার ইফেক্টিভ হচ্ছে কিনা। সো অক্সিজেনেশন দেখার জন্য আমাদেরকে দেখতে হবে, পালস অক্সিমেট্রি করতে হবে। পালস অক্সিমেট্রি করে অক্সিজেন স্যাচুরেশন দেখলে আমরা বুঝতে পারবো যে তার আসলে ব্রিদিংটা ঠিক মতো হচ্ছে কিনা। এবং আরেকটা জিনিস করতে হবে, আমাদেরকে চেস্ট অসকালটেট করতে হবে, যে সব এরিয়াতে ঠিক মতো বাতাস যাচ্ছে কিনা, অসকালটেট দ্য চেস্ট। এবং চেস্ট অসকালটেট করে যদি আমি কোনো অ্যাবনর্মালিটি পাই, যে কোনো একটা জায়গায় সাইলেন্ট আছে, যে কোনো একটা জায়গায় বাতাস যাচ্ছে না বা কোনো একটা জায়গায় এক্সপ্যান্ড করছে না, তখন কিন্তু আমাকে ইমিডিয়েটলি যেগুলা হচ্ছে ট্রমার পরে হইতে পারে সেটা চিন্তা করতে হবে, যেমন নিউমোথোরাক্স এবং হিমোথোরাক্স। তাহলে তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে ইজ দেয়ার এনি নিউমোথোরাক্স আর হিমোথোরাক্স, নিউমো আর হিমো, নিউমোথোরাক্স আছে কিনা হিমোথোরাক্স আছে কিনা। তো দুইটার ক্ষেত্রেই আলটিমেটলি ডেফিনিটিভ কেয়ার, যেটা ডেফিনিটিভ কেয়ার হচ্ছে চেস্ট ড্রেন, এটা হচ্ছে ডেফিনিটিভ কেয়ার, চেস্ট ড্রেন। এখন শুরুতে তো আমি চেস্ট ড্রেন দিতে পারবো না, তবে ইমিডিয়েটলি লাইফ থ্রেটানিং যেটা, যে খুবই তাড়াতাড়ি মারা যাবে, সেটা হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। তো যদি টেনশন নিউমোথোরাক্স হয়, তাহলে টেনশন নিউমোথোরাক্স কিনা সেটা আমরা বুঝবো কিভাবে, যে সময়ের সাথে সাথে এটা বাড়তে থাকবে এবং তার হচ্ছে ট্রাকিয়া ডেভিড হতে থাকবে, মানে আদার অনেক সাইন আছে, সেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তার টেনশন নিউমোথোরাক্স। যদি আমি বুঝতে পারি টেনশন নিউমোথোরাক্স, সেটাকে আগে সিম্পল নিউমোথোরাক্সে কনভার্ট করতে হবে। তাহলে কি হবে, টেনশন নিউমোথোরাক্সের সাথে সাথে প্রতিটা নিঃশ্বাসের সাথে সাথে কিন্তু নিউমোথোরাক্সের পরিমাণ বাড়বে এবং পেশেন্ট আলটিমেটলি মারা যাবে খুবই র্যাপিডলি। কিন্তু সিম্পল হলে কি হবে, নিউমোথোরাক্স আর বাড়বে না, এটা পরবর্তীতে আমি একটা সময় পাবো, পরে গিয়ে আমি চেস্ট ড্রেনটা দিব। তাহলে টেনশন থেকে সিম্পলে কনভার্ট করার জন্য কি করতে হবে, ইমিডিয়েট আর্জেন্ট ডিকম্প্রেস করতে হবে উইথ 14 গেজ আইভি ক্যানুলা, বা ক্যানুলা না থাকলে সিরিঞ্জ, যেটাই আছে সেটা দিয়ে কি করতে হবে, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস ইন দ্য মিড ক্লাভিকুলার লাইন, মিড ক্লাভিকুলার লাইনে দিলে সেকেন্ড স্পেসে, অথবা যদি অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইনে দেয় তাহলে ফোর্থ অথবা ফিফথ ইন্টারকোস্টাল স্পেস ইন অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন। এখানে দিয়ে আমি কি করলাম, আর্জেন্ট ডিকম্প্রেশন করলে ওইটা কি হয়ে গেল, সিম্পল নিউমোথোরাক্স হয়ে গেল। তারপরে পরবর্তীতে ডেফিনিটিভ কেয়ারের সময় আমি চেস্ট ড্রেন দিব। তাহলে এটা হচ্ছে ব্রিদিং এর মধ্যে, ব্রিদিং এন্ড ভেন্টিলেশন। এরপরে ব্রিদিং আমাদের হয়ে গেল, এরপর আসতে হচ্ছে সার্কুলেশন। তাহলে সার্কুলেশনের মধ্যে প্রথমে কিন্তু আমাদেরকে অ্যাসেস করতে হবে, আমরা বলছিলাম যে সার্কুলেশন এন্ড উইথ হেমোরেজ কন্ট্রোল। তাহলে প্রথমে আমাদেরকে অ্যাসেস করতে হবে যে তার সার্কুলেশনের অবস্থাটা কি, লেভেল অফ সার্কুলেশন। তাহলে অ্যাসেসমেন্টের মধ্যে আমাদেরকে যে দুইটা জিনিস, যে কয়েকটা জিনিস দেখতে হবে, অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের মধ্যে দেখতে হবে তার লেভেল অফ কনসাসনেস কিরকম। যদি পেশেন্ট শকে থাকে তাহলে তার লেভেল অফ কনসাসনেস কিন্তু ড্রাউজি হয়ে যাবে পেশেন্ট, বা কনফিউজ হয়ে যাবে, তাহলে লেভেল অফ কনসাসনেস দেখতে হবে। তারপরে স্কিন পারফিউশন দেখতে হবে, অর্থাৎ ক্যাপিলারি রিফিল টাইম দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে তার সার্কুলেটরি স্ট্যাটাসটা কিরকম, স্কিন পারফিউশন। এবং দেখতে হবে পালস,
শকের ওয়ান অফ দ্য ফার্স্ট ফিচার হচ্ছে ট্যাকিকার্ডিয়া। সো যদি আমরা র্যাপিড স্টেডি পালস পাই, অর্থাৎ পেশেন্ট কিন্তু শকে অলরেডি চলে গেছে, বিপি ফল করে অনেক পরে, সো বিপি কিন্তু আমাদের এখানে লাগবে, আমাদের লাগবে হচ্ছে পালস। তাহলে এইগুলো অ্যাসেস করলে আমরা বুঝতে পারবো যে তার সার্কুলেটরি স্ট্যাটাসটা কিরকম। আর যদি তার এক্সটার্নাল কোনো হেমোরেজ থাকে তাহলে আমি বাইরে সেটা দেখতেই পাবো। তো তাহলে এইগুলো অ্যাসেসমেন্ট হয়ে গেল, এরপরে হচ্ছে আমাদের কাজ শুরু। যদি এক্সটার্নাল হেমোরেজ থাকে তাহলে সেটাকে আমাদের স্টপ করতে হবে। তাহলে যেটা হচ্ছে প্রথমে ছিল হেমোরেজ কন্ট্রোলের মধ্যে, তাহলে স্টপ এক্সটার্নাল হেমোরেজ বাই কি কিভাবে করা যায়, অ্যাপ্লাইং প্রেসার, তারপরে হচ্ছে টুর্নিকেট, তারপরে আছে হচ্ছে ইনজেকশন ট্রানেক্সামিক অ্যাসিড, সবাইকে দিতে হবে ইনজেকশন ট্রানেক্সামিক অ্যাসিড 1 গ্রাম, 1 গ্রাম আইভি। সো এটা দেওয়া হবে। এখন এক্সটার্নাল হেমোরেজ হলে তুমি প্রেসার দিতে পারবো, যদি ইন্টারনাল হেমোরেজ হয় তাহলে তুমি বুঝতে পারবো না। সেটা আমরা যখন পরে বুঝতে পারবো ততক্ষণে কিন্তু আমার বেশি দেরি হয়ে যাবে, এই জন্য আমি ট্রানেক্সামিক অ্যাসিড 1 গ্রাম আইভি সবাইকে দিব, যদি আমার ওরকম মনে হয় যে অনেক বেশি ট্রমা হয়েছে। এরপরে তার সার্কুলেশনটা, এটা তো গেলে হেমোরেজ কন্ট্রোল। সার্কুলেশনটা মেনটেন করার জন্য কি করতে হবে আমাদেরকে, 2 ওয়াইড বোর আইভি ক্যানুলা দিয়ে আমাদের আইভি অ্যাক্সেস নিতে হবে। 2 ওয়াইড বোর আইভি ক্যানুলা দিয়ে আমি আইভি অ্যাক্সেস নিলাম। নেওয়ার পরে সেক্ষেত্রে হচ্ছে আমাকে কি করতে হবে, ব্লাড পাঠাইতে হবে। ক্যানুলা করার সময় আমি ব্লাড পাঠাবো, সেন্ড ব্লাড ফর গ্রুপিং অ্যান্ড ক্রস ম্যাচিং, তার ব্লাড গ্রুপটা কি এবং অন্য যে স্যাম্পলগুলো আছে সেটার জন্য আমি ক্রস ম্যাচিং এর জন্য পাঠাইলাম। যেহেতু তার হেমোরেজ হয়েছে, সো আমাদের হেমোরেজের ম্যানেজমেন্টের প্রিন্সিপাল হচ্ছে ব্লাড ফর ব্লাড। আমরা ব্লাডই ট্রান্সফিউজ করতে চাই, আমরা অন্য ফ্লুইড দিলে কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করার চান্সেস থাকে। এগুলো হেমোরেজের ম্যানেজমেন্টের ক্লাসে খুব ভালো করে আলোচনা করা হয়েছিল। তো এই জন্য আমরা সাধারণত অন্য ফ্লুইড দিতে চাই না, আমরা ব্লাডই দিতে চাই। কিন্তু এই ব্লাডটা ক্রস ম্যাচিং, গ্রুপিং ক্রস ম্যাচিং হয়ে আসার আগ পর্যন্ত তো তার সার্কুলেশন মেনটেন করতে হবে। এই জন্য সাধারণত যেটা দেওয়া হয়, 1 লিটার আইসোটোনিক ফ্লুইড দেওয়া হয়, 1 লিটার ওয়ার্মড, অবশ্যই গরম ফ্লুইড দিতে হবে, ওয়ার্মড আইসোটোনিক ফ্লুইড, আইসোটোনিক ফ্লুইড বোলাস, বোলাস আইভি, আইভি বোলাস দিতে হবে, অর্থাৎ রানিং এ দিতে হবে এবং অনেক তাড়াতাড়ি শেষ করতে হবে। দিলাম, এটা গেল হচ্ছে সার্কুলেশন। এরপরে চলে আসতেছে হচ্ছে আমাদের ডিসাবিলিটি অর নিউরোলজিক্যাল স্ট্যাটাস, অর্থাৎ ডিসাবিলিটি আর যেটা নিউরোলজিক্যাল স্ট্যাটাস সেটা, অর্থাৎ এখানে আমাদেরকে একটা কুইক নিউরোলজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে। এবং এর মধ্যে মেইন যে দুইটা পার্ট, সেই দুইটা পার্ট হচ্ছে, একটা হচ্ছে জিসিএস অর্থাৎ গ্লাসগো কোমা স্কেলে তার কনসাসনেস লেভেলটা দেখতে হবে এবং পিউপিল এক্সামিন করতে হবে। পিউপিল গ্লাসগো কোমা স্কেলে তো আমরা জানি যে এখানে 3টা ক্যাটাগরিতে স্কোরিংটা করা হয়। প্রথমে হচ্ছে আই মুভমেন্ট, এখানে স্কোর থাকে 0 থেকে 4, তারপরে 0 থেকে 4 না তো 1 থেকে 4, আর তারপর হচ্ছে ভার্বাল রেসপন্স, ভার্বাল রেসপন্সের স্কোর থাকে 1 থেকে 5, আর মোটর অ্যাক্টিভিটিতে স্কোরিং থাকে 1 থেকে 6। সো টোটাল স্কোর হয় হচ্ছে 15 এবং লোয়েস্ট স্কোর হয় 3, অর্থাৎ 3 থেকে 15 এর মধ্যে থাকবে। 3 তে থাকা মানে হচ্ছে এর মধ্যে less than 8 হলে সেই পেশেন্টকে আমরা বলি কোমায় আছে পেশেন্ট, আর 15 থাকলে তো জিসিএস টোটালি ওকে। আর পিউপিলের মধ্যে দেখতে হবে, পিউপিলের মধ্যে এক্সামিনেশনে আবার 3টা জিনিস দেখতে হয়, যে পিউপিলের সাইজ, তারপরে সিমেট্রি, অর্থাৎ দুই পাশে সেম আছে কিনা, সিমেট্রি। যদি অ্যাসিমেট্রিক্যাল হয় সেটাকে বলা হয় অ্যানাইসোকোরিয়া, সেটা কিন্তু ব্রেইনে কোনো প্যাথোলজি ইন্ডিকেট করে। আর হচ্ছে দেখতে হবে লাইট রিফ্লেক্স, যে লাইটের এগেনস্টে তার রেসপন্সটা কিরকম হয়। সো এগুলো আমরা দেখে ফেললাম, এটা হচ্ছে ডিসএবিলিটি অর নিউরোলজিক্যাল স্ট্যাটাস, অর্থাৎ এখানে একটা নিউরোলজিক্যাল এক্সামিনেশন আমাদেরকে করতে হবে। আর 5 নাম্বার আসতেছে হচ্ছে আমাদের এক্সপোজার অ্যান্ড এনভায়রনমেন্ট কন্ট্রোল। তো এখানে আমাদেরকে এনভায়রনমেন্ট কন্ট্রোলের মধ্যে যে ইনজুরিয়াস যে এরিয়াটা ছিল, সে যদি রাস্তায় থাকে, ফিল্ডে থাকে, সেখানে অলরেডি একটা ইভেন্ট ঘটতেছে, সেখান থেকে তাকে সরিয়ে ভালো জায়গায়, একটা প্রপার জায়গায় নেওয়া, এবং তাকে হাইপোথার্মিয়া যাতে না হয় এই জন্য তাকে কি করতে হবে, ওয়ার্ম ব্ল্যাঙ্কেট দিতে হবে। তবে ওয়ার্ম ব্ল্যাঙ্কেট দেওয়ার আগে তাকে এক্সপোজারটা করতে হবে, যাতে আমি ওভারঅল সব ইনজুরিগুলো অ্যাসেস করতে পারি। এই এক্সপোজার করার জন্য তাকে কি করতে হবে, কমপ্লিটলি আনড্রেস করতে হবে, কমপ্লিট আনড্রেসিং। এটার জন্য অনেক সময় ড্রেস কাটার প্রয়োজন পড়ে, যে ড্রেস কেটে আমরা আনড্রেসিং করি, কারণ ড্রেস এভাবে নর্মালি খুলতে গেলে তার ট্রমার কারণে তার পেইন বাড়ায় বা ট্রমাটা আরো অ্যাগ্রিভেট হওয়ার চান্সেস থাকে। তো এই জন্য ড্রেসগুলো কাটতে হয় আমাদেরকে। কেটে আমরা কমপ্লিট আনড্রেসিং করে ফেললাম, তখন তারপরে আমাকে কি করতে হবে, থরো এক্সামিনেশন করতে হবে
থরো এক্সামিনেশন এন্ড অ্যাসেসমেন্ট কুইকলি, যতটুকু এক্সটার্নালি যা দেখা যায় যে কোনো গ্লাসের কাচের টুকরা লেগে আছে বা কোনো একটা এক্সটার্নাল ব্লিডিং পয়েন্ট আছে, সেগুলো জাস্ট আমি একটা দেখে যাব, কুইক লুক এক্সামিনেশন অ্যান্ড অ্যাসেসমেন্ট। এটা যখন আমার হয়ে গেল, তখন তারপরে আমি তাকে কি করব, ওয়ার্ম ব্ল্যাঙ্কেট দিয়ে আমি কভার করে ফেলবো, যাতে হাইপোথার্মিয়াটা প্রিভেন্ট করতে পারি। কভার উইথ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, অথবা এক্সটার্নালি যে এনভায়রনমেন্ট আছে ইমার্জেন্সি রুম, সেখানে টেম্পারেচারটা যদি একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। কভার উইথ ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অর এক্সটার্নাল টেম্পারেচার আমি বাড়িয়ে দিব। তাহলে এটা গেল হচ্ছে আমাদের ABCDE। তবে অনেক সময় দেখা যায় যে আমি যখনই পেশেন্টটা প্রথম দেখলাম, তখন আমি দেখে যে বাইরে দিয়ে তার ম্যাসিভ হেমোরেজ হচ্ছে, হ্যাঁ, আর্টারিয়াল হেমোরেজ হচ্ছে। তাহলে যখন এরকম ক্যাটাস্ট্রফিক্যাল হেমোরেজ হচ্ছে, যে যেখানে হেমোরেজটাই মূল সমস্যা, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আগে আমাদের সি দিয়ে শুরু, আগে ওই ক্যাটাস্ট্রফিক হেমোরেজ বন্ধ করতে হবে। তো নর্মাল কন্ডিশনে আমরা ABCDE এই সিকোয়েন্সে যাই। তবে কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজনের কারণে আগে সার্কুলেশন, আগে ওই ক্যাটাস্ট্রফিক হেমোরেজ অফ করতে হবে, তারপরে ABCDE যাইতে হবে। সো অনেকে এই যে ক্যাটাস্ট্রফিক হেমোরেজ থাকলে এই সিকোয়েন্স মেনটেন করা হয়েছে CABCDE। প্রথম সি কি, প্রথম সি হচ্ছে ক্যাটাস্ট্রফিক হেমোরেজ, যে আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি যে ম্যাসিভ হেমোরেজ হচ্ছে, তখন আগে ওইটা আমি বন্ধ করে তারপরে হচ্ছে এই ABCDE প্রোটোকলের মধ্যে যাব। সো এগুলা গেল হচ্ছে প্রাইমারি সার্ভে। তাহলে প্রাইমারি সার্ভে উইথ সাইমultaneous রিসাসিটেশন আমরা করলাম। এরপরে আসতেছে হচ্ছে আমাদের অ্যাডজাংক্ট টু প্রাইমারি সার্ভে। অ্যাডজাংক্টস টু প্রাইমারি সার্ভে, অর্থাৎ প্রাইমারি সার্ভেতে আমরা যেগুলো করলাম তার পাশাপাশি আমরা এক্সট্রা আরো কি কি করতে পারি। যেমন হচ্ছে আমরা করতে পারি একটা ইসিজি, আমরা পালস অক্সিমেট্রি করব, যদিও এটা ব্লিডিং ভেন্টিলেশনের মধ্যে করে ফেলছিলাম। পালস অক্সিমেট্রি, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, তারপরে হচ্ছে ইউরিনারি ক্যাথেটারাইজেশন, ইউরিনারি ক্যাথেটার, তারপরে এনজি টিউব, সেক্ষেত্রে স্টোমাকটা ডিকম্প্রেস হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের কমনলি দুইটা এক্সরে করতে হবে, চেস্ট এক্সরে, চেস্ট এক্সরে এপি ভিউ, আর হচ্ছে এক্সরে পেলভিস এপি ভিউ। আর হচ্ছে ইন্টারনালি কোনো হেমোরেজ আছে কিনা সেইগুলো দেখার জন্য হচ্ছে আমাদের আলট্রাসোনোগ্রাফি করতে হয়, সেটা হচ্ছে ফাস্ট অথবা ফাস্ট। ফাস্টের ফুল ফর্ম কি, ফোকাসড অ্যাসেসমেন্ট, ফোকাসড অ্যাসেসমেন্ট উইথ সোনোগ্রাফি, অর্থাৎ আমি আলট্রাসোনোগ্রাফি মেশিন দিয়ে আমি ফোকাস অ্যাসেসমেন্ট করব যে বডি ক্যাভিটি যেগুলো আছে, যে চেস্টের কি অবস্থা, অ্যাবডোমেনের কি অবস্থা, প্লুরাল ক্যাভিটি, পেরিটোনিয়াল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি, এসব ক্যাভিটিগুলোর কি অবস্থা, সেখানে বাতাস আছে নাকি, পানি আছে নাকি, ব্লাড আছে, এটা দিয়ে আমি আলট্রাসোনোগ্রাফি দিয়ে অ্যাসেস করবো কাদের ক্ষেত্রে, ট্রমা পেশেন্টদের ক্ষেত্রে। সো ফোকাসড অ্যাসেসমেন্ট উইথ সোনোগ্রাফি ফর ট্রমা, এটাই হচ্ছে ফার্স্ট। সো এই ক্ষেত্রে কি করা হয়, তিনটা যে সেরাস লাইন ক্যাভিটি, প্লুরাল ক্যাভিটি, পেরিকার্ডিয়াল ক্যাভিটি এবং হচ্ছে পেরিটোনিয়াল ক্যাভিটি, এই তিনটা ক্যাভিটি যখন শুধু দেখা হয় তখন সেটাকে বলা হয় ফার্স্ট। এবং তার সাথে যখন ওভারঅল চেস্ট, টোটাল চেস্ট এবং টোটাল অ্যাবডোমেনটা যখন ইনক্লুড করা হয় তখন সেটাকে বলা হচ্ছে এক্সটেন্ডেড ফার্স্ট। সো এগুলো হচ্ছে অ্যাডজাংক্টস টু প্রাইমারি সার্ভে। তাহলে প্রাইমারি সার্ভে করার পর এগুলো আমরা করব। অ্যাডজাঙ্ক্ট এগুলো করার পর মোটামুটি পেশেন্টটা কিন্তু একটু স্টেবল হয়েছে, রিসাসিটেটেড আমি করে ফেলছি এবং রিসাসিটেশন অনগোয়িং চলতেছে। তখন আমি কি করব, তখন আমি চিন্তা করব যে এই পেশেন্টের যে আলটিমেটলি যে ডায়াগনোসিস, যে সমস্যাটা, সেই সমস্যার ডেফিনিটিভ কেয়ার আমার এখানে পসিবল কিনা। যদি ডেফিনিটিভ কেয়ার এখানে পসিবল হয় তাহলে তো পেশেন্ট এখানেই থাকবে, আদারওয়াইজ পেশেন্টকে আমরা ট্রান্সফার করে দিব, রিসাসিটেশন কিন্তু চলতে থাকবে, ওই অবস্থায় আমি ট্রান্সফার করে দিব অ্যাপ্রোপ্রিয়েট ফ্যাসিলিটিতে। তাহলে ট্রান্সফার করলাম অথবা না করলাম, এরপর আমাদেরকে যাইতে হবে সেকেন্ডারি সার্ভেতে। সেকেন্ডারি সার্ভেতে কি করতে হবে, আমাদের পেশেন্টের কমপ্লিট হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। কমপ্লিট হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন, এই কমপ্লিট হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে এবং সকল ভাইটাল সাইন আবার রিঅ্যাসেস করতে হবে, রিঅ্যাসেসমেন্ট অফ অল ভাইটাল সাইন্স। তো এইখানে এই হিস্ট্রি কমপ্লিট করার ক্ষেত্রে একটা নেমোনিক খুব কাজে দেয়, সেটা হচ্ছে অ্যাম্পল, অ্যাম্পল হিস্ট্রি। সো AMPLE। সো এর মধ্যে এ তে হচ্ছে অ্যালার্জি, যে তার কোনো অ্যালার্জি আছে কিনা, তাহলে আমরা ড্রাগ দেওয়ার ক্ষেত্রে ওইটা অ্যাভয়েড করব। এম এ হচ্ছে মেডিকেশন হিস্ট্রি, যে সে কোন কোন মেডিকেশনে ছিল, তাহলে সেগুলোর ইফেক্ট আমরা ডিডাক্ট করতে পারবো।
এবং ফার্দার অন্য মেডিকেশনের সাথে ইন্টারঅ্যাক্ট করবে কিনা সেটা বুঝতে পারবো। পিতে হচ্ছে পাস্ট হিস্ট্রি, যে তার আগে থেকে কোনো এক্সিস্টিং ডিজিজ আছে কিনা। এলে হচ্ছে লাস্ট মিল, তাহলে আমরা যে অ্যানেস্থেশিয়া যে দিব, আমরা যদি কোনো সার্জারি করা লাগে সেক্ষেত্রে আমরা ওইটা সম্পর্কে জানতে পারলাম লাস্ট মিল, তখন আমরা ওইভাবে সার্জারিটা প্ল্যান করতে পারবো। এবং ইতে হচ্ছে ইভেন্টস অফ ইনজুরি, যে কিভাবে ইনজুরি হলো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মেকানিজম, ফোর্স, ডিরেকশন, তাহলে আমরা তার ভিতরে কি কি প্রবলেম হয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকেই বের করতে পারবো ইভেন্টস অফ ইনজুরি থেকে। সো এই জিনিসগুলো আমাদের হিস্ট্রিতে আনতে হবে, এবং ফিজিক্যাল এক্সামিনেশন একেবারে হেড টু টো এক্সামিনেশন কিন্তু আমাদেরকে করতে হয়। হেড টু টো, সিরিয়ালি সব এরিয়া এক্সামিন করতে হবে, হেড টু টো এক্সামিনেশন। তাহলে সেকেন্ডারি সার্ভে হয়ে গেল। এরপরে হচ্ছে আমার অ্যাডজাংক্টস, তাহলে আমি যেভাবে হিস্ট্রি নিলাম সেই অনুসারে আমাদেরকে কিছু ইনভেস্টিগেশন পাঠাতে হবে, অ্যাডজাংক্টস টু সেকেন্ডারি সার্ভে। সো সেই এই যে ইনভেস্টিগেশন গুলো যে পাঠাবো সেগুলোই হচ্ছে আমার অ্যাডজাংক্টস টু সেকেন্ডারি সার্ভে। যেমন হচ্ছে আমরা কি করব, আমরা তো প্রাইমারি সার্ভে অ্যাডজাংক্টে কি করছিলাম, শুধু চেস্ট আর পেলভিসের এক্সরে করেছিলাম। তো এখন আমাদেরকে অন্য এক্সরে গুলো করতে হবে, যেমন স্পাইনের এক্সরে, এক্সরেস অফ দ্য স্পাইন এবং এক্সট্রিমিটি, স্পাইন অ্যান্ড এক্সট্রিমিটিস, এই এক্সরে গুলো করতে হবে। এবং সিটি স্ক্যান করা লাগবে, সিটি হেড, সিটি অ্যাবডোমেন, এগুলো আমরা করবো। সাধারণত পলিট্রমা সিটি একটা করা হয়, যে যদি ওভারঅল পুরো বডিতে যদি ট্রমা থাকে, সিটি হেড, সিটি অ্যাবডোমেন থাকে, সেখানে সেখানে সিটি চেস্ট থাকে, সেগুলো আমরা করব। এরপরে আর এছাড়া ক্ষেত্র বিশেষে আদার অন্য ইনভেস্টিগেশন দেওয়া লাগতে পারে, আদার রিলেভেন্ট ইনভেস্টিগেশন, সেটা ইমেজিং হইতে পারে, সেটা ব্লাডের টেস্ট হইতে পারে, সেগুলো আমাদেরকে পাঠানো লাগবে। তাহলে এইগুলো হচ্ছে অ্যাডজান্স টু সেকেন্ডারি সার্ভে। এরপরে আমাদের ডেফিনিটিভ কেয়ারের আগ পর্যন্ত, ডেফিনিটিভ কেয়ার মানে তার যে ডিজিজ আছে সেই ডিজিজের আলটিমেট ম্যানেজমেন্ট যেটা, সেটা দিতে হবে। তার আগে কি করতে হবে, আমাদেরকে কন্টিনিউয়াসলি মনিটরিং এবং ইভালুয়েট করতে হবে। তো এই মনিটরিং এর মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউরিন আউটপুটটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। এবং ইউরিন আউটপুট আমরা চাই অ্যাটলিস্ট মোর দ্যান 5.5 ml পার কেজি পার আওয়ার, এটা আমরা চাই ইউরিন আউটপুট। এবং যেহেতু পেশেন্ট ট্রমার পেশেন্ট, সেক্ষেত্রে তার কিন্তু অনেক পেইন থাকে, এই জন্য তাকে অবশ্যই অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়ার ব্যবস্থা করতে হবে। অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়া, অ্যাডিকুয়েট অ্যানালজেসিয়ার ক্ষেত্রে আমরা যদি কোনো কন্ট্রা ইন্ডিকেশন না থাকে তাহলে আমরা এনএসএড দিতে পারি। আর যদি কন্ট্রা ইন্ডিকেশন থাকে বা এনএসএড যদি পেইন কন্ট্রোল না হয়, সেক্ষেত্রে আমরা ওপিওয়েড দিতে পারি। কমনলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ট্রমাতে এত ব্যথা থাকে, ওপিওয়েডই ইউজ করা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কিভাবে আমরা মেজর ট্রমা পেশেন্ট আমরা কিভাবে ম্যানেজ করব, অ্যাকর্ডিং টু এটিএলএস প্রোটোকল।